দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্কটল্যান্ড থেকে। আমি হুমায়ুন কবির। গত এপিসোডেই বলেছিলাম আপনাদেরকে এবার নিয়ে যাব একটি ঐতিহাসিক শহর স্টার্লিংয়ে। স্কটিশ এবং স্কটল্যান্ড নিয়ে কিছু বলতে গেলে এদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। সুতরাং এই এপিসোডটিতে ইতিহাস একটু বেশি ঘন হয়ে যেতে পারে, সেজন্য আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ইংলিশদের বিরুদ্ধে স্কটিশদের স্বাধীনতা যুদ্ধের অজস্র স্মৃতি বিজড়িত একটি শহর এই স্টার্লিং। এই শহরের পথে ঘাটে মাঠে কান পাতলে এখনও শোনা যায় ঢাল তলোয়ারের সেই ঝনঝন শব্দ। প্রতিধ্বনিত হয় ইংলিশদের বিরুদ্ধে স্কটিশদের অসংখ্য স্বাধীনতা যুদ্ধে, কখনো পরাজয়ের ক্রন্দন, আবার কখনো বিজয়ের অট্টহাসি। প্রথম শতাব্দীতে রোমান এবং অষ্টম শতাব্দীতে ভাইকিংসরা দখল করেছিল স্কটল্যান্ড। চলেছে তাদের দীর্ঘ শাসনামল। 1200 শতাব্দীর শেষে এসে আবার স্কটল্যান্ড দখল করে বসে ইংলিশরা। সালে স্কটল্যান্ডের রাজা তৃতীয় আলেকজান্ডারের মৃত্যুর পর স্কটল্যান্ডে একটি গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়। আর সেই সুযোগে ইংল্যান্ডের তৎকালীন রাজা এডওয়ার্ড 1296 সালে স্কটল্যান্ড দখল করে নিয়ে নিজেকে স্কটল্যান্ডের শাসক ঘোষণা করেন। শুরু হয় ইংলিশদের বিরুদ্ধে স্কটিশদের বিদ্রোহ দানা বাঁধা এবং অল্প দিনের মধ্যেই তার যুদ্ধে রূপ নেয়। এরপর কিছুদিন পরপরই অনেকগুলি যুদ্ধ সংগঠিত হয় ইংলিশ এবং স্কটিশদের মধ্যে। এর মধ্যে দুটি খুব উল্লেখযোগ্য যুদ্ধ সংগঠিত হয় এই স্টার্লিং শায়ারে। একটি হলো দি ব্যাটেল অফ স্টার্লিং ব্রিজ এবং অপরটি দি ব্যাটেল অফ ব্যানকবার্ন। স্টার্লিং ব্রিজের যুদ্ধটি সংগঠিত হয়েছিল 1297 সালে উইলিয়াম ওয়ালেসের নেতৃত্বে। মাত্র দুটি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়াম, কারণ এর কয়েক বছর পর তিনি ইংলিশদের কাছে বন্দী হয়ে যান। 1305 সালে টাওয়ার অফ লন্ডনে ফাঁসিতে ঝুলিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। উইলিয়ামের প্রতি ইংলিশদের আক্রোশ এত বেশি ছিল যে মৃত্যুর পর তার দেহ 4 টুকরো করে স্কটল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়। 700 বছর পরে আজও স্কটিশরা তাকে স্মরণ করে গভীর শ্রদ্ধায়। স্কটিশদের কাছে তিনি একজন একনিষ্ঠ দেশপ্রেমিক এবং জাতীয় বীর। সালে 5টি অস্কার পাওয়া বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ব্রেভহার্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই উইলিয়াম ওয়ালেসের চরিত্রে অভিনয় করেছিলেন মেল গিবসন। স্টার্লিং ব্রিজটি সেই সময় কাঠের নির্মাণ ছিল। আর এটি হলো ফোর্থ নদী কিংবা রিভার ফোর্থ। নদীটি এখান থেকে 29 মাইল প্রবাহিত হয়ে এডিনবরার পাশ দিয়ে নর্থ সিতে গিয়ে মিশেছে। ব্রিজের দুই দিকে মুখোমুখি অবস্থান নিয়েছিল উভয় প্রতিপক্ষ। ইংলিশদের তুলনায় স্কটিশদের সৈন্য সংখ্যা ছিল খুবই কম, কিন্তু তারপরেও নির্ভুল কৌশল প্রয়োগ করে তুমুল যুদ্ধে ইংলিশদের পরাজিত করে উইলিয়াম ওয়ালেসের বাহিনী। যুদ্ধের দাপটে সেদিন ব্রিজটি ভেঙে পড়েছিল। এরপর আবার 1314 সালে এই শহরেই ইংলিশদের বিরুদ্ধে স্কটিশদের আরও একটি যুদ্ধ সংগঠিত হয়, দি ব্যাটেল অফ ব্যানকবার্ন। স্কটিশদের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল এটি। ব্যানকবার্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কিং রবার্ট দ্য ব্রুস। সেই মাকড়সার গল্পটি আপনাদের মনে আছে নিশ্চয়ই।
বারবার যুদ্ধে পরাজিত হয়ে বিধ্বস্ত বিপর্যস্ত রবার্ট ব্রুস একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। একদিন দেখলেন গুহার মুখে একটি মাকড়সা প্রবল বাতাসের মধ্যে জাল বুনতে বারবার ব্যর্থ হচ্ছিল, কিন্তু হাল ছাড়েনি মাকড়সাটি একবারও, এবং শেষ পর্যন্ত সফল হয়। এমন ক্ষুদ্র একটি মাকড়সার মধ্যে এই বিশাল সংকল্প দেখে তিনি মুগ্ধ হন। আবারও নতুন উদ্যমে ইংলিশদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ফিরে এসে প্রথম যুদ্ধেই পরাজিত করেন তিনি ইংলিশদের। তবে সেটি ছিল অপর একটি যুদ্ধ 1307 সালে। যুদ্ধটি হয়েছিল আয়ারশায়ারে, দ্য ব্যাটেল অফ লাউডেন হিল। আর এই মাকড়সার গল্পটি আদৌ ঘটেছিল কিনা তারও কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। তবে রবার্ট ব্রুসের জন্য গল্পটি সেই সময় খুবই প্রযোজ্য ছিল। 23 এবং 24 জুন 2 দিন ব্যাপী হয়েছিল এই ব্যানকবার যুদ্ধ। মধ্যযুগের সব যুদ্ধগুলি সাধারণত কয়েক ঘন্টা স্থায়ী হতো এবং এর মধ্যেই জয় পরাজয় নিশ্চিত হয়ে যেত, কিন্তু এই যুদ্ধটি হয়েছিল 2 দিন। প্রথম দিন কোনো পক্ষই সুবিধা করতে পারেনি। পরের দিন হয়েছিল আসল যুদ্ধ। ইংলিশদের তুলনায় রবার্টের সৈন্য সংখ্যা ছিল এবারও অনেক কম, কিন্তু তারপরেও প্রবল আত্মবিশ্বাস নিয়ে রবার্টের নেতৃত্বে স্কটিশরা ঝাঁপিয়ে পড়েছিল ইংলিশদের বিরুদ্ধে। এবারও দুর্দান্ত কৌশল প্রয়োগ করে শোচনীয়ভাবে পরাজিত করেছিল ইংলিশদের। এই যুদ্ধে ইংলিশদের ছিল প্রায় 20,000 সৈন্য, আর স্কটিশদের ছিল খুব বেশি হলে 8,000। ইংলিশদের আনুমানিক 11,000 সৈন্য প্রাণ হারিয়েছিল এই যুদ্ধে। কিং এডওয়ার্ড নিজেও কোনোভাবে জীবন নিয়ে পালিয়ে বেঁচেছিলেন। স্কটিশদের ইতিহাসে এই যুদ্ধটি ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে পরাজয় বরণ করার পর ইংলিশরা বহু বছর স্কটিশদের সাথে আর যুদ্ধের নাম মুখে আনেনি। এদিকে জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে এই যুদ্ধে বিজয়ের কোনো বিকল্প ছিল না স্কটিশদেরও। এই যুদ্ধে হেরে যাওয়ার কারণেই ইংলিশরা শেষ পর্যন্ত 1428 সালে স্কটিশদের সাথে দ্য ট্রিটি অফ এডিনবরা নর্দাম্পটন নামে শান্তি চুক্তিটি করতে বাধ্য হয়। এই চুক্তিতে ইংলিশরা স্কটল্যান্ডকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং রবার্ট ব্রুসকেও রাজা হিসেবে মেনে নেয়। এই হলো স্কটিশদের প্রথম স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত কাহিনী এবং সাময়িক সমাপ্তি। 1532 সালে আবার নতুন করে ইংলিশদের সাথে স্কটিশদের যুদ্ধ শুরু হয়েছিল এবং চলেছিল আরও বহু বছর। এই শহরটিতেই রয়েছে স্কটল্যান্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা দুর্গ, স্টার্লিং ক্যাসেল। 1286 সালের পর 50 বছরের মধ্যে কমপক্ষে 8 বার হাত বদল হয়েছিল এই ক্যাসেলটি স্কটিশ এবং ইংলিশদের মধ্যে। স্কটল্যান্ডের উপর আধিপত্য বিস্তারের জন্য এই ক্যাসেলটি দখলে রাখা ছিল খুবই জরুরি, কারণ স্কটল্যান্ডের মূল ভূখণ্ডে প্রবেশের মুখেই দাঁড়িয়ে আছে স্টার্লিং ক্যাসেল। মূলত এই ক্যাসেলটি দখলের জন্যই ইংলিশরা বারবার এখানে আক্রমণ করেছে। সবশেষে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ইনফরমেশন জানিয়ে আজকের এপিসোডটি শেষ করতে চাই। আজকাল আমরা এই যে ফুটবল খেলি বা উপভোগ করি, এই ফুটবলের প্রথম বলটি পাওয়া গিয়েছিল এই স্টার্লিং ক্যাসেলে। গরুর চামড়া এবং শূকরের ব্লাডার দিয়ে তৈরি 1540 সালের এই বলটিকে দাবি করা হয় বিশ্বের প্রাচীনতম বল হিসেবে, যেটি এখন স্টার্লিংয়ের একটি মিউজিয়ামে সংরক্ষিত আছে। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজ আপনাদেরকে বিদায় জানাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।